নমস্কার, দেখছেন জিও পলিটিক্স নিয়ে আমি বাবুল সিএজ। ট্রাম্প একটি আন্তর্জাতিক বোর্ড অফ পিস বা শান্তি বোর্ড ঘোষণা করেছেন, যার উদ্দেশ্য হচ্ছে গাজার মধ্যে শান্তি স্থাপন করা, গাজা অঞ্চলের স্থায়ী শান্তি শাসন এবং পুনর্গঠন তদারকি করা, প্রশাসনিক কাজ পুনর্বাসন এবং অর্থনৈতিক উন্নয়ন তদারকি করা। এইগুলি হচ্ছে মেন কাজ। একটি অন্তর্বর্তীকালীন ফিলিস্তিনি প্রশাসনিক সরকারের কাজে সহায়তা করা, বোর্ডের সদস্যদের মধ্যে আন্তর্জাতিক রাজনীতিবিদ এবং বিশেষজ্ঞ থাকবে, যারা পুনর্স্থাপনের জন্য সাহায্য করবেন। মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। গাজার মধ্যে যে শান্তি স্থাপনের জন্য সেখানে কমিটি তৈরি হয়েছে, সেখানে টনি ব্লেয়ারকেও রাখার কথা উঠে এসেছিল, তার নাম ছিল সেখানে, কিন্তু এতে কিছু বিতর্ক তৈরি হয়ে গিয়েছিল। কি বিতর্ক তৈরি হয়েছিল চলুন একটু জেনে নিই। 2003 সালে ইরাকের মধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্র যখন সাদ্দাম হোসেনকে ধরার জন্য একটা অভিযান চালায়, সেই সময় কিন্তু টনি ব্লেয়ার ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন। গণবিধ্বংসী অস্ত্র রাখার মিথ্যা অভিযোগের জন্যই কিন্তু ইরাকে অভিযান শুরু হয়েছিল বা যুদ্ধ শুরু হয়েছিল। এর কারণে বিশ্ব ও যুক্তরাজ্যের অনেকের কাছেই ব্লেয়ার একজন অপরাধী বলে চিহ্নিত হয়েছেন। সেই জন্যই এই বিতর্ক উঠেছিল যে টনি ব্লেয়ার কেন এই শান্তি যে বোর্ড তৈরি হচ্ছে সেখানে তিনি যুক্ত থাকবেন। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিজেই এই বোর্ডের চেয়ারম্যান হবেন, সেটা তিনি পরিষ্কার বলেছেন, এবং আন্তর্জাতিক অংশীদারদের সাথে সমন্বয় করবেন, এই কথাও তিনি বলেছেন। এই বোর্ড গঠনই মূল উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে যে গাজা যুদ্ধের পর গাজার মধ্যে যাতে সব কিছু নর্মাল হয়, নর্মালাইজেশন করা যায়, পরিকাঠামো ঠিকঠাক করা যায়, মানুষ যাতে তাদের নিজস্ব স্বাচ্ছন্দ্য আবার ফিরে পায়, সেজন্যই কিন্তু তড়িঘড়ি করে এই বোর্ড গঠন করা হয়েছে। ট্রাম্প প্রশাসন গাজার মধ্যে অর্থাৎ গাজার জন্য ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ গাজা অর্থাৎ NCAG নামে একটি অন্তর্বর্তীকালীন ফিলিস্তিনি সরকারকে সমর্থন করেছেন। শান্তি স্থাপন করে কিভাবে সহজেই মানুষের মধ্যে যে বিশৃঙ্খলা একটা পরিস্থিতি ছিল, মানুষ খেতে পারতো না, পড়তে পারতো না, চলতে পারতো না, স্বাস্থ্য পরিষেবা ছিল না, সেই সব দিকগুলোই যাতে আবার ফিরে আসে তার ব্যবস্থা করা। বাংলাদেশে যেমন শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল, গাজার মধ্যেও অন্তর্বর্তীকালীন একটা সরকার গঠন হবে। ডক্টর আলী সাদ এর নেতৃত্বে সেটা শুরু হবে, যার দায়িত্ব হবে যে মূল পাবলিক সার্ভিস পুনরুদ্ধার করা, প্রাতিষ্ঠানিক স্থায়িত্ব ফিরিয়ে আনা, ন্যায়ের প্রশাসনিক ব্যবস্থাপনা চালানো। ট্রাম্পের পরিকল্পনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্বীকৃতি পেয়েছে, কিন্তু তারপরেও কিছু বাধা রয়েছে। প্রাচ্যের কিছু দেশ এই ট্রাম্পের যে কার্যকলাপ সেটাকে স্বাগত জানালেও অনেকে মনে করছেন যে ট্রাম্প আবার সেই পুনঃস্থাপনের মধ্যে বা শান্তি স্থাপনের মধ্যে নিজের প্রতিপত্তি খাটানোর চেষ্টা করছে, সেই গাজা বা তার আশেপাশের যে জায়গা, সেই জায়গাগুলোতে বা দেশগুলোতে। ট্রাম্পের 20 দফা গাজা শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপ ফেজ 2 এখন কার্যকর করা হচ্ছে। এতে অন্তর্ভুক্ত দৈনিক পরিচালনার জন্য ফিলিস্তিনি প্রশাসনের সমর্থন রয়েছে। হামাসকে ডিমিলিটারাইজেশন অর্থাৎ অস্ত্র ত্যাগ করার জন্য যে চাপ, সেটা তো রয়েছে। এই শান্তি বোর্ড স্থাপনের মূল লক্ষ্যই হচ্ছে গাজা পুনর্গঠন ও নিরাপত্তা স্থাপন পরিকল্পনা গুরুত্বপূর্ণ বিষয়। যদি ট্রাম্পের উদ্দেশ্য বড় পরিসরে প্রচেষ্টা হিসেবে দেখা হয়, তাহলে এর মধ্যেও কিছু সমালোচনা রয়েছে। কিছু বিশ্লেষক এটিকে মনে করেন যে ট্রাম্পের যে কিছু আধিপত্য নীতি, সেই আধিপত্য নীতিকেই কিন্তু অঙ্কুরোদ্গম করছে। হামাস কিন্তু এখনও সম্পূর্ণভাবে তাদের অস্ত্র ত্যাগ করেনি, যা শান্তি বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে। জিওপলিটিক্যালি পাকিস্তানের মধ্যে যেসব ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলোর মধ্যে আজকে যে একটি বিশেষ শিরোনাম আমরা পেয়েছি, সেটাও কিন্তু
আমরা আলোচনা করব। সেই শিরোনামটি হচ্ছে যে পাকিস্তানের বর্তমান প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ তিনি বলেছেন যে পাকিস্তানে কিন্তু আতঙ্কবাদ দমন করা তারা শুরু করেছেন এবং আতঙ্কবাদকে দমন করা তাদের পক্ষে কঠিন চ্যালেঞ্জ নয়। শুনুন আজকের এই শিরোনাম কি বলছে। পাক ডিটারমাইন্ড টু বিট টেরোরিজম থ্রু ইট ইন ইন্ডিয়ান ওশান, শেহবাজ শরীফ। এরা কিভাবে মানে আতঙ্কবাদকে দমন করবে? এরা নিজেরাই তো আতঙ্কবাদ তৈরি করছেন। বিভিন্ন জায়গায় এদের লঞ্চিং প্যাড আছে। ভারত সরকার তো এগুলো দেখছে, বিভিন্ন স্যাটেলাইট ইমেজের মাধ্যমে দেখছে, তারপরে ইন্টেলিজেন্স যে আছে তার মাধ্যমে এগুলো কালেক্ট করছে। তারা নিজেরাই তো সেখানে কারখানা তৈরি করে রেখেছেন যে কিভাবে ভারতের মধ্যে ইনফিল্ট্রেশনটা করানো যায়। তো এরা আজকে চাপে পড়ে বলছেন যে এখানে আমরা টেরোরিজমকে বিট করতে পারি। কেন বলছেন? বিশেষ করে BLA অর্থাৎ বেলুচের যে লিবারেশন আর্মি রয়েছে, বেলুচ লিবারেশন আর্মি, এরা তো পাকিস্তান থেকে সেপারেট হতে চায়। সেপারেট হওয়ার জন্য এরা লড়াই করছে। এই লড়াইয়ের যখন মানে ফ্রন্টে পেয়ে যাচ্ছে বেলুচদের, তখন তাদেরকে তারা আতঙ্কবাদী ঘোষণা করে দিচ্ছে। এই আতঙ্কবাদের অপারেশন এখন বেলুচদের ওপর দিয়ে যাবে এবং নিজেরা এটা ঘোষণা করবেন যে না, আমরা আতঙ্কবাদ এর বিরুদ্ধে কড়া অ্যাকশন নিচ্ছি। উই আর ডিটারমাইন্ড টু ডিফিট টেরোরিজম অ্যান্ড উইথ দ্য সাপোর্ট অফ দ্য পিপল উই উইল থ্রো ইট ইনটু দ্য ইন্ডিয়ান ওশান, প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ। এনারা বলছেন যে আমরা এদেরকে তুলে উপড়ে একদম মানে ভারত মহাসাগরে ফেলে দেব। এটা কি কোনোদিন হয়? মানে এতদিন ধরে আতঙ্কবাদকে তারা লালন পালন করে আসছে, নিজের দেশের মধ্যে এখন আতঙ্কবাদী কার্যকলাপগুলো ঘটছে। মানে বেলুচ যারা প্রোটেস্টার্স রয়েছে তাদেরকে ধরে ধরে এবার কিন্তু তারা চায় যে ইরান যেমন প্রোটেস্টার্সদের ধরে ধরে ফাঁসি দিচ্ছে, ঠিক তেমনি এরাও ওইভাবে নিঃশেষ করতে চায়। আর এই কাজটাকে তারা নাম দিতে চায়, তারা টেরোরিজমকে বিট করছে। ভারতের কথা শুনে বাংলাদেশে ক্ষমতায় থাকা সম্ভব নয়। ভারতকে তোষণ করে ক্ষমতায় থাকতে চাইলে নতুন প্রজন্ম বিদ্রোহ করবে, মাহমুদুর রহমান বলেছেন এই কথা। অর্থাৎ ভারত বিরোধী স্লোগান, ভারত বিরোধী কথা সেখানে থাকবেই। অথচ ভারতের সাহায্য না পেলে এদের চলবে না, এদের অনেক কিছুই বন্ধ হয়ে যাবে, এদের বিজনেস বন্ধ হয়ে যাবে। কিন্তু মুখটা চলে ঠিক, মুখটা সেই জায়গায় চলে ঠিক, কারণ প্রসিদ্ধ হতে হবে তো এইসব লোকদের দেশের মিডিয়ার কাছে বা দেশের সোশ্যাল মিডিয়ায় যে ভারত বিরোধী এরা স্লোগান বলছে। কারণ বর্তমানে ভারত মানে অ্যান্টি ইন্ডিয়া যে সেখানে কার্যকলাপ চলছে বোঝাই যায়। ভারত কেন সেখানে নাক গলাতে যাবে? ভারতের তো নাক গলানোর কিছু নেই সেখানে। তোমাদের দেশ, তোমরা কি করছো না করছো তোমাদের ব্যাপার। কিন্তু ভারতের দিকে যদি কড়া নজরে দেখো বা ভারতের ক্ষতি করার চেষ্টা করো, তাহলে কিন্তু ভারত ছাড়বে না। এমন ধোলাই দেবে, মনে হবে যে ওই ধোলাইয়ে চট্টগ্রামও চলে যাবে, দিনাজপুর রংপুরের যে সাইড ওটাও তো একটা চিকেন নেক হয়ে আছে বাংলাদেশের, সেটাও চলে যাবে। চিন্তা ভাবনা করে এইসব কথাগুলো বলা উচিত। ভারতের সাহায্য না পেলে বাংলাদেশে দুর্ভিক্ষ শুরু হবে। অপরদিকে পাগলা হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড ওর চাই। গ্রিনল্যান্ডের মানুষ প্রোটেস্ট করছে। গ্রিনল্যান্ডের মানুষ বলছে গ্রিনল্যান্ড ফর গ্রিনল্যান্ডার্স, মানে গ্রিনল্যান্ডটা হচ্ছে গ্রিনল্যান্ডের অধিবাসীদের জন্য। সেখানে ট্রাম্প কেন মাথা গলাচ্ছে, এই প্রতিবাদ কিন্তু চলছে। ভেতরে ভেতরে যে ইউরোপিয়ান নেশন কিছু আছে, তারা কিন্তু নিজেদের সৈন্যবাহিনী গ্রিনল্যান্ডের মধ্যে প্রেরণ করছে, যাতে ট্রাম্প সেখানেও মানে ঠিক ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে যেভাবে ধরে নিয়ে গিয়েছিল, উৎখাত করেছিল, সেই রকম মানে প্রভাব না খাটায়। এইসব প্রতিবাদ মিছিল দেখার পরে ডোনাল্ড ট্রাম্প যখন দেখলেন যে হয়তো তার এসব কার্যকলাপগুলো
কিছুটা হলেও বিফল হচ্ছে, তখন তিনি তাদের ওপরও ট্যারিফ এর ধমকি দিয়ে বসেছেন, যে ইউরোপিয়ান নেশনসগুলো মানে প্রতিবাদ করছেন যে গ্রিনল্যান্ডকে কেন তার অধীনে নিয়ে আসা হবে। এই প্রতিবাদ যেসব দেশগুলোই করছে, তিনি অলরেডি ঘোষণা করে দিয়েছেন যে হেভি ট্যারিফ তাদের উপর লাগানো হবে, যেমন ভারতের ওপর ট্যারিফ বর্তমানে একটা খেলা চলছে। তবে কতটা সাকসেস হবেন সেটা বলা যায় না। সেখানে হয়তো গ্রিনল্যান্ড যে হিসেবে প্রোটেস্ট করতে শুরু করেছে এবং ইউরোপিয়ান কিছু দেশ যে হিসেবে সেখানে তারা সৈন্যবাহিনী প্রেরণ করা শুরু হয়েছে, তাতে কিন্তু এটা বলা যায় ট্রাম্প কিন্তু এখানে বিফল হওয়ার পরিস্থিতি দেখছেন। সেজন্য এখন ট্যারিফ নিয়ে খেলা শুরু করেছেন। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।